আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের হাতে কিন্তু 30,000 টাকা বাজেটের মধ্যে দুইটা ফোন আছে। একটা হচ্ছে রেডমি নোট 14 প্রো এবং পোকো X7। এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনারা অলরেডি আমাদের চ্যানেলে রিভিউ দেখেছেন। তবে অনেকেই আমাকে কোশ্চেন করে, ভাই ক্যামেরার জন্য কোনটা ভালো হবে 30,000 টাকার মধ্যে, ভিডিওর জন্য কোনটা ভালো হবে, পাশাপাশি গেমিং পারফরমেন্সের জন্য কোনটা ভালো হবে, এবং এভরিথিং সবকিছুই। তো আজকে আমরা এই দুটো প্রোডাক্ট দেখব, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা লুকস পারফরমেন্স সবকিছু কিন্তু অলমোস্ট সিমিলার। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে, পাশাপাশি প্রাইস সেগমেন্টটা কিরকম আছে সেটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা মিস করা যাবে না, কারণ আজকে ভিডিওটা মিস করলে কিন্তু আপনার বাজেটের মধ্যে সেরা ফোনটা হয়তো আপনি মিস করে ফেলবেন। তো অবভিয়াসলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের আজকে ভিডিও স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। আমি ডিসক্রিপশনে তাদের ফোন নাম্বার, ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এখান থেকে চেক আউট করে আসতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওতে ডাইভ দেওয়া যাক এবং দেখা যাক যে কোন প্রোডাক্টটা আজকের ব্যাটেলে জিতে, পোকো নাকি রেডমি। সো ফাইনালি কিন্তু আমাদের সামনে প্রোডাক্ট দুটোর বক্স চলে আসছে। একটা হচ্ছে রেড কালারের রেডমি ডিভাইস, একটা হচ্ছে ব্ল্যাক কালারের পোকো X7 5G। তো কথা না বাড়িয়ে চলো আনবক্সিং এ চলে যায়। আনবক্সিং এ গেলে পোকোতে সবার আগে দেখতে পারবো উপরে লোগো দেওয়া আছে, লোগো সরাই ফেললাম এখান থেকে, ডিভাইসটা রাখা আছে, ডিভাইসটা আমরা রাখবো সাইডে। পাশাপাশি ভিতরে কিন্তু আমরা 45 ওয়াটের চার্জারটা পেয়ে যাবো, যেটা কিন্তু হচ্ছে আপনার গিয়ে মোটামুটি ভালো কম্বিনেশন ব্যাটারির সাথে। অ্যান্ড এখানে USB টাইপ A টু টাইপ C কেবলটা এখানে পেয়ে যাবো। তো এইগুলো আমরা সাইডে রাখলাম। এইবার রেডমিতে দেখবো। রেডমিতে ভিতরে কিন্তু আমরা সবার আগে রেডমি লোগোটা উপরে পেয়ে যাবো, এটাও সাইডে রাখলাম। এখান থেকে কিন্তু ভিতরে পাবো হচ্ছে ডিভাইসটা, সাইডে রেখে দিলাম। তার পাশাপাশি এখানে কিন্তু আমরা 45 ওয়াটের চার্জার এন্ড USB টাইপ A টু টাইপ C কেবল পেয়ে যাব। তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা আমরা পরবর্তীতে বলবো। এই পোর্শনটাতে যদি চলে আসে তাহলে কিন্তু দুইটা ফোনের মধ্যে সিমিলারিটি দেখবো বক্স আনবক্সিং এর ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা কভার, পাশাপাশি স্টিকার, সিম পিন এগুলো পেয়ে যাব। রেডমি তো পোকো তো সেম একদম, কোনো রকম চেঞ্জেস কিন্তু এখানে নাই। দুইটারই কিন্তু সিলিকন কভার ব্যবহার করা আছে। দুইটার কভারই কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, ডিউরেবিলিটি ভালো, আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন। রাখলাম সবকিছু সাইডে। এইবার চলে আসবো হচ্ছে ডিভাইসটাতে। এখানে হচ্ছে আমাদের হাতে রেডমি নোট 14 প্রো 5G এন্ড পোকো X7 5G। আনবক্সিং করলে দেখবো দুইটা লুক কিন্তু এক্স্যাক্টলি সেম, মানে একদমই সেম। জাস্ট রেডমিটা কিন্তু পুরোপুরি লেদার ফিনিশ, এতটুকু ছাড়া বাকি সবকিছু কিন্তু এক্স্যাক্টলি দেখতে সেম। আমরা রেডমির ফোনে শুধুমাত্র রেডমির লোগো দেখতে পারবো, পোকোর মধ্যে পোকোর লোগো দেখতে পারবো। আদারওয়াইজ ক্যামেরার ডিজাইন, কার্ভ ডিসপ্লে, প্লাস সাইডের বডি ফ্রেম, পাশাপাশি হচ্ছে প্রোটেকশন, সবকিছু কিন্তু এক্স্যাক্টলি আমরা সেম পাচ্ছি। এবং স্পেশালি পিছনে 3টা ক্যামেরার পাশাপাশি যে ফ্ল্যাশ স্ট্রিং এর সেটআপ সেটা কিন্তু পুরোপুরি সেম, আমরা কিন্তু কোনো রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না। তো ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা এবং স্পেসিফিকেশন আলোচনা আমরা এখন করব। তো ভিডিওতে মুভ করা যাক। রেডমি নোট 14 প্রো 5G এবং পোকো X7 এর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে কিন্তু দুইটা ফোনের মধ্যেই ব্যবহার করা আছে। পাশাপাশি আমরা রেডমিতে পাচ্ছি 190 গ্রামের ওয়েট এবং 8.2 মিলিমিটার থিকনেস, যেখানে পোকো দিচ্ছে হচ্ছে 185 গ্রামের ওয়েট এবং 8.4 মিলিমিটারের থিকনেস। তার মানে রেডমিটা হচ্ছে হালকা একটু বেশি স্লিম এবং হচ্ছে ভরের দিক দিয়ে একটু বেশি আবার, আর পোকোটা হচ্ছে আপনার গিয়ে ভরটা কম তবে হচ্ছে স্লিমের দিক দিয়ে একটু মোটা। এন্ড ফিল কিন্তু দুইটারই অলমোস্ট সেম, কোনো রকম চেঞ্জেস আমরা পাইনি। তবে লেদার ফিনিশ রেডমিতে কিন্তু একটু অ্যাস্থেটিক ফিল বেশি লাগে আমার কাছে কম্পেয়ার টু আপনার পোকো। আর কালারের দিক দিয়েও কিন্তু রেডমির কালারগুলো হচ্ছে একটু বেশি প্রিমিয়াম ফিল দেয় আমার কাছে পার্সোনালি মনে হয়। ডিজাইনের দিক দিয়ে কিন্তু এক্স্যাক্টলি সেম, ক্যামেরার ডিজাইন, পিছনের ডিজাইন, সামনে কার্ভ ডিসপ্লে এক্স্যাক্টলি সবকিছু সেম আছে। তো ইনহ্যান্ড ফিলের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটাকে সেমই রাখবো। বাটন এবং পোর্টসের কথা যদি বলি, আমরা কিন্তু এখানে সবকিছু সিমিলার পাচ্ছি। লেফট সাইডে ডুয়াল স্পিকারের মেইন স্পিকার, পাশাপাশি মাঝখানে USB টাইপ C পোর্ট, পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর হচ্ছে সিম মিউজিক কার্ড ট্রে, যেখানে দুইটা ফোনের মধ্যে ডুয়াল সিম ইউজ করা যাবে, একটাতেও কিন্তু মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই। সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে সবকিছু সেম ছিল। আমরা রাইট সাইডে আসলে দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু হচ্ছে পাওয়ার আপ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা আছে। এবং আমরা কিন্তু দুইটা ফোনের এই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা ইন ডিসপ্লেতে পাবো, যেটা কিন্তু অবশ্যই ভালো বিষয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা দুইটার মধ্যেই পাচ্ছি এবং পজিশন অ্যাকুরেসি কিন্তু অলমোস্ট সিমিলার ছিল। চেঞ্জেস কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। দুইটা ফোনের মধ্যে টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, লেটেন্সি লক্ষ্য করিনি। মিড রেঞ্জ বাজেটের মধ্যে যেরকম ফিঙ্গারপ্রিন্ট আশা করা যায় সেরকমই পেয়েছি। এবং ডিসপ্লে সাইজ সেম হওয়ার কারণে কিন্তু আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন, মানে হাতে গ্রিপ করার ব্যাপারটা, সেটাও কিন্তু অ্যাকুরেটলি সেম পেয়েছি। পাশাপাশি লেফট সাইড আসলে দেখবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন নাই। আর আপার সাইড আমরা আসলে দেখতে পারবো দুইটা ফোনেরই সেম। লেফট সাইডে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার পাশাপাশি ডুয়াল স্পিকারের যে সেকেন্ডারি স্পিকার সেটা, তার পাশাপাশি আইআর ব্লাস্টার এন্ড আরো একটা মাইক্রোফোন এখানে ব্যবহার করা আছে। তো পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে সবকিছু আমরা সিমিলার পাচ্ছি। আর এইখানে দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা হচ্ছে IP68 আর IP69 এর রেটিং পাচ্ছি, মানে হচ্ছে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্সটা এখানে পেয়ে যাচ্ছি। পানির ছিটা ফোটা থেকে শুরু করে পানিতে ডিরেক্ট চুবাই দিলে কোনো রকম প্রবলেম হবে না। আমরা দুইটা ফোনের মধ্যে টেস্ট করেছি, দুইটার একটা তো কোনো রকম প্রবলেম পাইনি। ডিরেক্ট পানির হেভি ফ্লোতে আমরা দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু খুব ভালো
ভালোভাবে দুইটা ফোন সার্ভাইভ করেছে, যেটা কিন্তু অবশ্যই ভালো বিষয়। এই মিড রেঞ্জ বাজেটের মধ্যে কিন্তু এখন আমরা IP68 বা 9 এর মতো এক্সট্রিম লেভেলের রেটিং পাচ্ছি। আর কথা যদি বলি অডিও স্পিকার নিয়ে, দুইটা ফোনের মধ্যে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা, দুইটা ফোনের স্পিকারে কিন্তু যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, বেস ছিল অ্যাকুরেট। তো আপনাদের সামনে সরাসরি শোনানোর ট্রাই করি আমরা। কেমন তো এবার আমরা চলে আসি হচ্ছে ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু 6.67 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা কিন্তু দুইটা ফোনের মধ্যে 1.5K রেজোলিউশন সাপোর্ট করে থাকে, HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন সাপোর্ট, 68 বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে, পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে। ইভেন দুইটা ফোনের মধ্যে আমরা সেম ব্রাইটনেস মানে 3000 নিটস এর ব্রাইটনেস পাচ্ছি, দুইটা ফোনের মধ্যে সেম। দুইটা ফোনের মধ্যে কিন্তু 446 PPI ডেনসিটি পেয়ে যাচ্ছি এবং দুইটা ফোনের স্ক্রিন টু বডি রেশিও সেম, ডিসপ্লের যে আপনার চিন এরিয়া সেটাও সেম 88.9%, মানে দুইটা ফোনের এক্স্যাক্টলি ডিসপ্লে ফিচার্স একদম সেম। এবং আমরা কিন্তু দুইটা ফোনের মধ্যেই আমরা প্রোটেকশন হিসেবে পাচ্ছি গরিলা গ্লাস ভিক্টাস 2 এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আমরা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে যেরকম ডিসপ্লে স্পেক্স এক্সপেক্ট করে থাকি তার সবগুলাই কিন্তু দুইটা ফোনের মধ্যে আছে এবং দুইটা ফোনে একদমই সেম। তো ডিসপ্লে নিয়ে আমি কোনো রকম ডিফারেন্সিয়েট করবো না, কারণ দুইটা ফোনের ডিসপ্লের কালারই কিন্তু অনেক বেশি মার্ভেলাস ছিল। যারা মূলত মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে চান অথবা আপনার বাইরে গিয়ে সরাসরি ফোন ইউজ করতে চান, সরাসরি রোদের নিচে আপনারা ইউজ করতে চান, তাদের জন্য কোনো রকম প্রবলেম হবে না। সো ফাইনালি আমরা কথা বলবো এই দুইটা ফোনের ক্যামেরা সেকশন নিয়ে, এবং সারপ্রাইজিংলি ক্যামেরা সেকশনে কিন্তু এক্স্যাক্টলি সেম স্পেসিফিকেশন আমরা পাচ্ছি। দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা আছে, এবং দুইটা ফোনের ক্যামেরা সেন্সরসও সেম। সনি লাইটিয়া 600 এর সেন্সর কিন্তু দুইটা ফোনের মধ্যে ব্যবহার করা আছে এবং উইথ OS অবভিয়াসলি। আর আমরা কিন্তু ক্যামেরা স্যাম্পলস দেখেছি, ছবির কোয়ালিটি দেখলাম সরাসরি কয়েকটা তুলে, তবে ক্যামেরার সেন্সরস এন্ড নাম্বারস তো সেম, বাট হচ্ছে রিয়েল টাইম যে আপনার ছবির কোয়ালিটি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা রেডমিতে দেখতে পাচ্ছি একটু পাঞ্চি ছবি, একটু রেডি স্টোন প্রোভাইড করতেছে, মানে ভিভিড ছবি পাচ্ছি রেডমির তরফ থেকে, যেখানে পোকোর ছবিগুলো কিন্তু একটু সফট করে দিচ্ছে, মানে প্রসেসর পরে মনে হচ্ছে যে অপ্পো বা ভিভোর মতো একটু প্রসেস করে একটু সফট করে দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং লাগছে এখানে, কারণ হচ্ছে দুইটার কোয়ালিটি কিন্তু দুই রকম, বাট ক্যামেরার লেন্স কিন্তু সেম, মানে আপনার ছবি প্রসেস হওয়ার পরে কিন্তু দুই রকম আউটপুট দিবে। ছবির কোয়ালিটি কিন্তু ভালো ছিল, পোর্ট্রেট শটে আমরা দেখেছি এজ ডিটেকশন ভালোভাবে ধরে রাখতে পারতেছে, দুইটা ফোনে কোনো রকম ল্যাকিংস আমরা দেখিনি এখানে। পাশাপাশি মেইন ক্যামেরার যে ছবিগুলো সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে ম্যানেজ করতে পারতেছে, শার্পনেস থেকে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জের ছবিগুলো ভালো ছিল। আমরা পোর্ট্রেটে কিন্তু দুইটা লেন্সে ছবি তুলতে পারবো, একটা হচ্ছে ওয়াইড আর একটা 1x, মানে এখানে টেলিফোটো লেন্স না থাকার কারণে কিন্তু আমরা এক্সট্রা কোনো 3x বা 5x এর কোনো সাপোর্ট পাচ্ছি না। পাশাপাশি আলট্রা ওয়াইডের কথা যদি বলি, আলট্রা ওয়াইড অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালো ক্যামেরা আমরা পাচ্ছি, দুইটা ফোনের মধ্যে সেম কোয়ালিটি, কোনো রকম ডিফারেন্স আমরা এখানে পাইনি, লাইটের একটু ঘাটতি আছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা আরো পেয়ে যাচ্ছি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ইউজলেস ম্যাক্রো এক কথা বলতে গেলে, যেটার কাজ কিন্তু অ্যাকচুয়ালি নাই। আর এখান থেকে টেস্ট করার পরেও কিন্তু ওরকম মানে আউটপুট আমরা পাইনি, যেটা নামের ক্যামেরা দেওয়া আর কি। আর চলে আসা যাক ভিডিও সেকশনে আমরা আসলে দুইটা ফোনেরই কিন্তু সেম পাচ্ছি 4K প্লাস 30 FPS ম্যাক্সিমাম সাপোর্ট, যেটা কিন্তু ভালো লাগছে আমার কাছে। এই বাজারের মধ্যে 4K দিয়েছে এবং আমরা কিন্তু দুইটা ফোনের মধ্যে 1080 প্লাস 60 FPS এ ভিডিও করেছি। স্টেবিলিটি কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল এবং সেকিনেস কিন্তু ছিল না, মোটামুটি আমরা অনেকক্ষণ ভিডিও করে দেখেছি, শার্পনেস ডিটেলস কিন্তু অ্যাকুরেট ছিল। ভিডিও নিয়ে আমার কোনো প্রবলেম আসলে এখানে নাই, আমরা এখানে কোনো রকম ল্যাকিংস দেখতে পাইনি সত্যি কথা বলতে গেলে। পাশাপাশি যদি কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু দুইটা ফোনের মধ্যেই সেম কোয়ালিটির ছবি আমরা পাচ্ছি, সেম সেন্সরস সব কিছুই সেম, পোর্ট্রেট শটও কিন্তু সেম পাচ্ছি এবং নর্মাল ছবিগুলো সেম পাচ্ছি। আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে দেখিনি শাওমিকে বা পোকোকে, কিন্তু ছবির ক্ষেত্রে একটা জিনিসই বলবো, শাওমির ফোনগুলো মানে রেডমির ফোনগুলো কিন্তু একটু বেশি রেডি স্টোন দেয়, মানে আপনার নর্মাল কালার থেকে, আর যেটা পোকো কিন্তু দেয় না, পোকো কিন্তু সফট ছবি দেয় আর কি। আর ভিডিও সেকশনের কোয়ালিটি কিন্তু আমরা সেম পাবো দুইটা ফোনের মধ্যে, এবং সারপ্রাইজিংলি দুইটা ফোনের মধ্যে কিন্তু 1080 প্লাস 60 FPS পাচ্ছি, যেটা কিন্তু অনেক সময় আমরা দেখি 40,000 টাকার ফোনের মধ্যেও কিন্তু আপনার হচ্ছে কোম্পানি 1080 প্লাস 30 FPS ঢুকায় দেয়, যে জিনিসটা ভালো 60 FPS মেনটেন করেছে। আমরা ভিডিও করে দেখেছি দুইটা ফোনেরই শার্পনেস ডিটেলস অ্যাকুরেসি অ্যাকুরেট ছিল। দিনের আলোতে কিন্তু মোটামুটি আপনারা ভালোভাবে যারা ব্লগিং করতে চান তারা করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো চলুন কথা বলি পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্স সেকশন আমরা আসলে দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু সেম স্পেসিফিকেশন, প্রসেসর, জিপিইউ, সিপিইউ এক্স্যাক্টলি সেম। দুইটা ফোনের মধ্যে কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 আলট্রা একটি 4nm বেসড প্রসেসর ব্যবহার করা আছে, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে কোয়াইট পাওয়ারফুল। আমরা কিন্তু এর আগে টেস্ট করে দেখেছি, আমরা কিন্তু এইবারও গেমিং টেস্ট করেছি, এখানে কিন্তু পাবজিতে
ম্যাক্সিমাম 60 FPS, জেনশিন ইম্প্যাক্টে আমরা হাই গ্রাফিকে গেমিং করতে পারছিলাম। পাশাপাশি কিন্তু আমরা কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো বড় বড় গেমস ট্রাই করে দেখেছি দুইটা ফোনের মধ্যেই। পাবজিতে কিন্তু কনসিস্টেন্টলি গেমিং করতে পারছিলাম কোনো রকম প্রবলেম ছাড়াই। দুইটা ফোনের মধ্যে একটাতেও কিন্তু আমরা হচ্ছে লং রানে কোনো রকম হিটিং ইস্যু দেখতে পাচ্ছিলাম না, মানে চার্জ ড্রেন হওয়ার মতো ব্যাপার সেপার বা ওভার হিট হয়ে অ্যাপ ক্র্যাশ করে অথবা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো বাগস দেখা যায় সেরকম প্রবলেম আমরা পাইনি। আমরা জেনশিন ইম্প্যাক্ট ট্রাই করে দেখেছি, এত বড় গেম সেক্ষেত্রেও কিন্তু আপনার কনসিস্টেন্টলি 30 FPS আপনার প্রোভাইড করতেছিল। আমরা কিন্তু ল্যাগ দেখতে পাইনি, ওরকমভাবে ফ্রেম ড্রপ টুকটাক ছিল যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড। অ্যাসফল্ট 9 এর ক্ষেত্রেও সেম, মোটামুটি ভালো পারফরমেন্স আমরা এখানেও পেয়েছি। আর ইউআই এর কথা বলতে গেলে দুইটা ফোনের ইউআই এক্স্যাক্টলি সেম, অ্যান্ড্রয়েড ভার্সন 14 বেসড উইথ হাইপার ওএস। দুইটার মধ্যে হাইপার ওএস, দুইটার মধ্যে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, এবং দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবো। দুইটা ফোনেরই বেস ভেরিয়েন্ট হচ্ছে 8x28GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। মোটামুটি কানেক্টিভিটির মধ্যে সবকিছুই সেম ছিল। পাশাপাশি হচ্ছে ইউআই এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনারা ব্যাকগ্রাউন্ডে অ্যাপস যদি চালাইতে চান সেগুলো অনেকগুলো অ্যাপস সাথে ইউজ করতে পারবেন। এক্সট্রা ব্লোটার দুইটা ফোনের মধ্যে ছিল, দুইটা ফোনের এক্সট্রা ব্লোটার কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। আনইনস্টল করে নিলে কোনো রকম প্রবলেম নাই, অথবা সেটআপ করার সময় আনইনস্টল করে নিলেই হয় অথবা আনসিলেক্ট করে নিলে হয়। কোনো রকম ইউআই জনিত প্রবলেম কিন্তু এখানে পাই নাই। তো মোটামুটি পারফরমেন্স সেকশন নিয়ে আমি দুইটা ফোনকেই একদম অ্যাভারেজলি ভালোর দিকে রাখবো। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত দেখলাম Redmi Note 14 Pro এর স্পেসিফিকেশন, পাশাপাশি Poco X7 এর স্পেসিফিকেশন। আপনারা কিন্তু দেখলেন অলমোস্ট সিমিলার, লুক থেকে শুরু করে পারফরমেন্স সবকিছু কিন্তু সিমিলার, এবং ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং ব্যাকআপ আপডেট প্রাইস নিয়েও কথা বলবো আমরা। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে সেখানেও সিমিলারিটি লক্ষ্য করছি আমরা। Redmi Note 14 Pro 5G তেও কিন্তু 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা, পাশাপাশি Poco X7 সেটার মধ্যেও 5500 mAh এর ব্যাটারি, এবং দুটোর চার্জারও সেম। Redmi Note 14 Pro তে 45 ওয়াটের চার্জার, Poco X7 এটাতেও কিন্তু 45 ওয়াটের চার্জারই আমরা পেয়ে যাচ্ছি। তো চার্জিং ব্যাকআপটা আসলে কেমন? দুইটা ফোনের মধ্যে কিন্তু অলমোস্ট সিমিলার ব্যাকআপ পাচ্ছিলাম আমরা। তবে ইন্টারেস্টিংলি এখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে, ইনক্লুডিং যেখানে আপনার হচ্ছে পোকোতে কিন্তু একটু গেমিং ইঞ্জিনগুলো একটু বেশি ফিল্টার থাকে, একটু পলিশ থাকে, যার কারণে কিন্তু এটাতে আপনার অপটিমাইজেশন থেকে শুরু করে আপনার হচ্ছে মোটামুটি গেমিং পারফরমেন্সও ভালো পাওয়া যায় কম্পেয়ার টু রেডমি হচ্ছে মোটামুটি একটু সবকিছুর কম্বিনেশনে মিশেল ফোন, আর হচ্ছে আপনার পোকো হচ্ছে গেমিং এর দিকে বেশি ফোকাস করা ফোন। তো অবভিয়াসলি চার্জিং ব্যাকআপটা আমরা এখান থেকে বেশি পেয়েছি। আপনারা যদি গেমিং করতে চান দুইটা ফোনের মধ্যে কিন্তু 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে চার্জিং ব্যাকআপটাও 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। আর যদি কথা বলি স্টোরেজ টাইপ, স্টোরেজ ভেরিয়েন্ট সবকিছু একদম সিমিলার। এটাও কিন্তু 8x28GB স্টার্ট হয়, এটাও কিন্তু 8x28GB থেকে স্টার্টিং আপনার হচ্ছে শুরু হয়ে যায়। সবকিছু বাদ দিয়ে যদি এবার যদি যাই হচ্ছে প্রাইস সেগমেন্টে গেলেই কিন্তু ভাই খেলাটা ঘুরে যাবে, আপনাদের চয়েস ঘুরে যাবে, আপনাদের হচ্ছে চিন্তা ভাবনা ঘুরে যাবে। কারণ 8x28GB Poco X7 এর আজকের প্রাইস হচ্ছে মাত্র 29,990 টাকা, যেখানে আপনি হচ্ছে Redmi Note 14 Proটা পাচ্ছেন হচ্ছে 33,990 টাকায়। অলমোস্ট 4,000 টাকা কিন্তু ডিফারেন্স আপনারা পাচ্ছেন, যেখানে প্রোডাক্টের স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, লুক সবকিছু কিন্তু সিমিলার, কিন্তু সবকিছু সেম থাকার পরেও কিন্তু আপনার রেডমিতে 4,000 টাকা বেশি দেওয়া লাগতেছে। তো অবভিয়াসলি ডিসিশন আপনার, কোনটা আপনার জন্য ভালো হবে। কিন্তু পোকোতে আমরা ওভার দি ইয়ার্স জানি যে হচ্ছে একটু আপডেট ইস্যু তৈরি হয়, এরকম কিন্তু কোনো কিছু এবার পাইনি আমরা। তো অবভিয়াসলি অনেকে কিন্তু বলতে পারেন ভাই পোকোতে তো আপডেট ইস্যু আছে, ভাই আপডেট ইস্যু সব ফোনের মধ্যে টুকটাক থাকে, সেগুলো আপডেটের মাধ্যমে তারা ফিক্স করে দেয়। বাট আমার থেকে যদি সাজেশন চান 30,000 টাকার মধ্যে ভাই Poco X7 বেস্ট ডিল। তো মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করলাম দুইটা প্রোডাক্টের ফুল স্পেসিফিকেশন, কনফিগারেশন, পাশাপাশি ক্যামেরা এন্ড ডিটেইলস এভরিথিং কম্পেয়ার করে দেখানোর। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আপনার চয়েস মতো আপনি চয়েস করে নিতে পারবেন। তো কথা এখান থেকে বাড়াবো না, শেষ করে দিব আজকের ভিডিও। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।